অবাক লাগে না হাসিনা কেমন 16 বছর টিকে ছিল, যেখানে হাসিনার বাপ মানে ওই যে আরে ওই যে সর্দির বডিগার্ড ওই 3.5 বছর মাত্র টিকে নাই। কারণ হইতেছে হাসিনা কিছু শক্তিশালী মাফিয়া গ্রুপ তৈরি করেছিল, সর্দির বডিগার্ড সেগুলো তৈরি করতে পারে নাই। সেই মাফিয়া গ্রুপকে প্রফেসর ইউনূসের সরকার ভাঙতে তো পারেই নাই, বরং নানাভাবে এই মাফিয়া গ্রুপকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রক্ষা করে গেছে। আমি আজকে এমন একটা মাফিয়া গ্রুপের গল্প আপনাদের সামনে বলবো। আমাদের কাছে এরকম আরো তৈরি হইতেছে অন্য এপিসোডে, আপনারা দেখবেন কোন কোন মাফিয়া গ্রুপকে প্রফেসর ইউনূসের সরকার রক্ষা করে গেছে। আমি এটাও দেখাই দেব কিভাবে মাফিয়া গ্রুপকে প্রফেসর ইউনূস নিজে এবং তার উপদেষ্টা মন্ডলীর কেউ কেউ রক্ষা করছে, নিরাপদে কাজ চালাইতে দিচ্ছে। এই মাফিয়া কর্পোরেটের নাম জেমকন। নাম শুনেছেন? শুনেন নাই তাই না? এইগুলো হইতেছে চাপা মাইর দেওয়ার সংগঠন। হাঙ্গেরে বাংলার লুথার কিং এর ভাষায় গুপ্ত। আজ এবার বুঝে দেখি জেমকন জিনিসটা কি আসলে। হোমো এরশাদ মানে হোসেন মোহাম্মদ এরশাদ আর কি। আঙ্গেরে আমলে কইতাম হোসেন মোহাম্মদ এরশাদ, আর কেউ কেউ কইতো লেজে হোমো এরশাদ মানে লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। তো যাই হোক, ওরা আমলে হঠাৎ ধনী হয় এক রিটায়ার্ড আর্মি অফিসার, কেউ তারা চিনত না। তার নাম লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহেদ আহমেদ। এই কাজী শাহেদ এটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই মাল জয়েন করে পাকিস্তান আর্মিতে। 1971 পাকিস্তান আর্মির হয়ে সগৌরবে বাঙালি নিধন করেছে। পাকিস্তান সরকারের প্রতি অনুগত ছিল। অনেক বাঙালি সেনা অফিসার পলায় এসে মুক্তিযুদ্ধে জয়েন দিলেও সে কলে দেয় নাই। কিন্তু কি তামাশা, 1980-র দশকে এই মালদায় মুক্তিযুদ্ধের চেতনাপন্থী হয়ে কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মীদের গডফাদার হয়ে ওঠেন। ওই সময় খবরের কাগজ বইলা একটা সাপ্তাহিক এবং 80-র দশকের শেষে দৈনিক আজকের কাগজ প্রকাশ করে রাতারাতি দেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী এক ব্যক্তি হয়ে ওঠেন। আমরা প্রথম তার নাম শুনি। তবে এই আজকের কাগজ পত্রিকার মাধ্যমে বাংলাদেশে প্রিডেটরি জার্নালিজম বা মতলববাজদের শিকারী সাংবাদিকতা ভয়ঙ্কর যুগের সূচনা হয়েছিল, যে শিকারী সাংবাদিকতার গডফাদার ছিল ইন্ডিয়ার নিজে। শিকারী সাংবাদিকতা কি বুঝে দেওয়া লাগবে? তা অবশ্যই লাগবে, কারণ এই শিকারী সাংবাদিকতা না বুঝলে ফুন্দের আলওয়ার দিল্লি স্টার বোঝা যাবে না। আসেন এটা কি বুঝে আসি। এই শিকারী সাংবাদিকতা বলতে এমন এক সাংবাদিকতাকে বোঝায় যেখানে সংবাদ মাধ্যম সত্য অনুসন্ধান বা জনস্বার্থের পরিবর্তে ইচ্ছাকৃতভাবে কাউকে টার্গেট করে ক্ষতি করার জন্য তথ্য ব্যবহার করে, অর্থাৎ সংবাদকে অস্ত্র বানায়, ব্যক্তিগত, রাজনৈতিক বা বাণিজ্যিক স্বার্থ হাসিল করে। সহজ ভাষায় সাংবাদিকতা সেখানে তথ্য দেওয়ার জন্য না, বরং কাউকে শিকার বানানোর জন্য করা হয়। এই জন্যই বাংলাদেশের মানুষ এদেরকে বলে সাংঘাতিক। এই সাংঘাতিকরা হইতেছে প্রিডেটরি জার্নালিস্ট, যাদের সূতিকাগার ছিল আজকের কাগজ, আর তারই ধারাবাহিকতায় জন্ম নিছে ফুন্দের আলো আর দিল্লি স্টার। এই আজকের কাগজই পরে জন্ম দেয় ভোরের কাগজ, আর সেই কাঠামোই ফুন্দের আলো হিসেবে আত্মপ্রকাশ করে। ভোরের কাগজে কিন্তু মতিউর রহমানও ছিল। এই আজকের কাগজের প্রথম সম্পাদক ছিল নাইমুল ইসলাম খান ওরফে নো আইডিয়া। মনে আছে? এইটা সাহেব আবার দেখা দেন, নো আইডিয়া এট অল, নো আইডিয়া এট অল, কোনো মর্যাদা নাই। মনে পড়েছে? এই আজকের কাগজ ছিল বাংলাদেশের সাংবাদিকতার যে ইন্ডিয়ান কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় সেটার ইনকিউবেশন। ওইখানে তা দেওয়া হয়, মুরগি যেমন তা দিয়ে ডিম ফুটায়, ইন্ডিয়া তা দিয়ে ডিম ফুটাইছে বাংলাদেশের যত ইন্ডিয়াপন্থী সাংবাদিক ওটি থেকে। আজকে যে প্রায় পুরা সাংবাদিক সমাজ দেখেন আওয়ামী লীগের দালাল, ভারতীয় আজ্ঞাবহ, ইসলাম বিদ্বেষী, তার সূতিকাগার ছিল এই আজকের কাগজ। আমি নাম বলি কয়েকটার। কারাই আজকের কাগজের সেই সাংঘাতিক ছিল, নাম শুনলেই বুঝবেন। এবং এটাও বুঝবেন যে আজকের কাগজ পত্রিকাটা আসলে কি মাল ছিল। এটাও বুঝবেন আজকের কাগজ ছিল বাংলাদেশে ইন্ডিয়ান একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। আমি আগে সাংবাদিকদের নাম কই। নঈম নিজাম চিনিছেন? মুন্নি সাহা আপনার অনুভূতি কি চিনিছেন? সৈয়দ বুরহান কবির চিনিছেন? সৈয়দ ইশতিয়াক রেজা, শ্যামল দত্ত, মঞ্জুর হাসান বুলবুল, জয় মামুন, এমনকি মানব জমিনের মতিউর রহমান। শুধু তাই না, আপনি আর্কাইভ থেকে আজকের কাগজের প্রথম দিককার পত্রিকার কলামগুলো দেখেন, সব কলকাতার লেখক, মানে সব নাম মনে নাই। এর মধ্যে ছিল যেমন শীর্ষেন্দু, সুনীল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, এরা। বুঝেছেন তো? এটাই ছিল সে ইন্ডিয়ান সাংবাদিকতার ইনকিউবেটর। এই পাজি সাহেদের আমল শেষ হওয়ার পর তার 3 গুণধর পুত্র এই জেমকলের হাল ধরে। তারপর কি হয়?
তারপর তো ব্যাপক ফকফকা। কাঁঠাল রানীর জামানায় এমন কোন সেক্টর ছিল না যেখান থেকে এরা মধু খায় নাই, খালি মধু খেয়েছে। বিদেশে অর্থ পাচার করেছে, অবৈধ বাণিজ্য করেছে, নৈশ ভোট, দামি ভোট সহ সকল নির্বাচনে এমপি হয়েছে। মিডিয়া, খেলাধুলা, শিক্ষা, এনজিও ব্যবসা, শিল্প সাহিত্যের ভিতর দিয়ে রাজনৈতিক এবং সাংস্কৃতিক আধিপত্য কায়েম করছে। কাজী সাহেবের 3টা ছানা হইতেছে কাজী নাবিল, কাজী আনিস, কাজী ইনাম। আর এই 3টা ছানার সাথে হাসিনার বাকশাল ছিল তামাক আর ফিল্টারের মতো দুজনে দুজনার। তারেক রহমানের আর এক কৌতুকপ্রদ নাম হইতেছে খাম্বা। অনেকে বলে খাম্বা তারেক। আন্তর্জাতিক মিডিয়াতেও এই খাম্বা তারেক নামটা লেখা হয়েছে। তারেক রহমানের বিশিষ্ট প্রিয় পাত্র বাঙ্গু প্রেসিডেন্ট সুপ্পু, সেও এই খাম্বার নামটা কয়। শুনেন। অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আমি আপনাদেরকে প্রভোগ করব না, আপনাদের বিবেকের উপর ছেড়ে দেব। শুনেছেন কেন খাম্বা বলা হয়? কারণ বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের 2001 থেকে 2006 পর্বের শাসনামলে বৈদ্যুতিক খাম্বা বিষয়ে তারেক রহমানকে জড়ায় যে দুর্নীতি, বহু আলোচনা এবং সমালোচনার জন্ম দিছিল, সেইটার সাপ্লাই নাকি তারেক রহমান করছিল, খাম্বার সাপ্লাই। তারেক রহমান খাম্বার সাপ্লাই আর কি করেছে জানি না। তো এই খাম্বা সরবরাহ সবচেয়ে বেশি করেছিল যে কোম্পানি, তার নাম জেমকন, আর তার মালিক দুর্বৃত্ত বেনিয়া পাজি শাহেদ আহমেদ। কেমনে এই কাজটা করেছিল আসেন সেটা দেখি। পাজি শাহেদ এরশাদের আমলে সামরিক বেসামরিক আমলাতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে নীতি পরিবর্তন করে বিদ্যুতের খুঁটির জন্য আগে কাঠের খুঁটি, গাছের খুঁটি ব্যবহার করা হইতো, সেটার বদলে কংক্রিটের খাম্বা ব্যবহারের সুযোগ তৈরি করে ফেলে। তারপরে ঘুষ দুর্নীতির মাধ্যমে কয়েক গুণ বেশি দামে নিজেই সে কংক্রিটের খাম্বা বেচা শুরু করে অল্প দিনের মধ্যে প্রভূত সম্পদের মালিক হয়ে যায়। এইভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট করে বাংলাদেশে যে দুর্বৃত্ত ধনিক শ্রেণীর উদ্ভব হয়, তার এক উৎকৃষ্ট নমুনা হইতেছে এই বাটপার পাজি শাহেদ। দেশের নাম করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য ঋণ করে আনা অর্থ দুর্নীতির মাধ্যমে চলে গেছে এই পাজি সাহেবের অ্যাকাউন্টে, যার বড় অংশ হুন্ডি করে নিয়ে গেছে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর নানা দেশান্তরে। এভাবেই শুরু হয় জেমকনের উত্থান। সেই অর্থে খাম্বা উপাধি পাওয়ার আসল দাবিদার এই পাজি সাহেদ। এবার আসেন দেখি জাওরা নাম্বার 1 পাজি সাহেদের 1 নম্বর পোলা কাজী নাবিল আহমেদের আমলনামা। কাজী নাবিল বিনা ভোটে এমপি হয়েছিল 2014, 2018, 2024-এ। তারপরে এই সিস্টেমের কেন্দ্রে বসা জেমকম গ্রুপের জন্য অঢেল ঋণের বন্দোবস্ত করে অর্থ পাচারের সকল পথ এবং পন্থা নির্মাণ করছিল। ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ধার করা সেই অর্থের পুরোটাই এখন খেলাপি ঋণে পর্যবসিত হয়েছে। কি তামাশা দেখেন, কপাল ভালো এখন তো এমপি হবার পারবে। খেলাপি ঋণ গ্রহীতা না হইলে তো আর এমপি হওয়া যায় না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে যেতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের একদম চূড়ান্ত পর্বে 4 আগস্ট যশোর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সশস্ত্র গুন্ডা পান্ডা নেতা কর্মী খুনিদের একটা জঙ্গি মিছিলের নেতৃত্ব দেয় পলাতক অবৈধ এমপি কাজী নাবিল আহমেদ। তার সেই র্যালি সমাবেশের ব্যানারে সন্ত্রাস জঙ্গিবাদ কথাটা লেখা ছিল। এত সব অপকর্মের পরেও ফ্যাসিবাদের পতনের পরে এরা দেশে ছিল। শীর্ষ সেনা নেতৃত্বের সহায়তায় নির্বিঘ্নে দেশ ছেড়ে পালায় গেছে। সম্প্রতি দুদকের তদন্ত রিপোর্টে দেখা গেছে 2018 থেকে 2024 সালের মধ্যে মাত্র 5 বছরে দুর্বৃত্ত কাজী নাবিল আহমেদের সম্পদ 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। ধানমন্ডির বিশাল সরকারি সম্পত্তি দখল করে বানানো আবাহনী ক্লাবকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করে বাংলাদেশের ক্রীড়া জগতের মধ্যে কর্তৃত্ব স্থাপন করছিল এই দুর্বৃত্ত। পাজি সাহেবের 3 পোলা গুন্ডা শেখ কামালের গড়া এই ক্লাবের মালিক মোক্তার হোমরা চুমরা কর্তা ব্যক্তি। সেই সুবাদে তারা ঢুকে পড়ছিল সর্বত্র। ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, গলফ টুর্নামেন্ট, কোথায় ছিল না এই মালগুলা। এরপর জাওরা নাম্বার 2 কাজী ইনাম আহমেদের আমলনামা। সোহাদ্দি বডিগার্ডের দ্বিতীয় কন্যা সুরনি শেখ রেনার পোলা রাজন মুদির সিদ্দিক ববির ঘনিষ্ঠ বন্ধু হইতেছে কাজী সাহেবের ছোট ছেলে কাজী ইনাম আহমেদ। বিগত সরকারের আমলে দীর্ঘ 1 যুগ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিল। সরকারের 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পরেও দীর্ঘ 14 মাস এই পদটা সে অলঙ্কৃত করে বসে দেখছে। এমনকি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে সরায়নি। সবচেয়ে বিস্ময়কর ঘটনা হইতেছে 2025-এর 15 সেপ্টেম্বর কাজী ইনামের বিরুদ্ধে দুদক দুর্নীতির মামলা দায়ের করার পর মাথায় হুলিয়া নিয়ে অক্টোবর মাসের শুরুতে সে অনায়াসে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর পাড়ায় থাইল্যান্ডে পালায় যেতে সক্ষম হয়েছে। সেখানে কিছুদিন থাকার পরে থিতু হয়েছে লন্ডনে। কে তাকে পালায় যেতে সাহায্য করলো সে এক বিষয়। আমি বলবো না কে তাকে পালায় যেতে সাহায্য করছে, তবে আমি আপনাদের একটা ক্লু দেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী
লামিয়া মোর্শেদের ফুফাতো বোন জামাই হইল এই কাজী ইনাম আহমেদ। বুঝেছেন রসুনের জায়গায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদের প্রভাব ব্যবহার করিয়া লামিয়া নানাভাবে এই দুর্বৃত্ত পরিবারকে সহায়তা করার চেষ্টা করছে বলে তথ্য আছে নানা জায়গায়। বর্তমান সরকার এই বিষয়ে যথাযথ অনুসন্ধান করবে বলে আমি আশা রাখি। কোনাক্কেলে লামিয়া এই কাজ করছে আল্লাহ মালুম, হয়তো ভাবিছিল কেউ জানবে না। এরই সমস্যা বাঙ্গু এলিটদের, লতায় পাতায় এমন ভাবে সম্পর্কিত রসুনের ভাবে একটা জায়গায় একটা না একটা জায়গা থেকে প্রোটেকশন পাওয়াই যায়। এরপর জাউরা নাম্বার 3 কাজী আনিস আহমেদের আমলনামা। কাজী সাহেবের মেজো ছেলে কাজী আনিস আহমেদ আবার উচ্চ লেভেলের বাটপার, পুরাই ব্রেন তার এডুকেশনে ভর্তি। ইংরেজিত কিবা কিবা ব্যান লেখে, ইংরেজি যেহেতু লেখে ঠিকই লেখে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রবন্ধ এবং মতামতধর্মী লেখা ছাপায় সে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলামী মৌলবাদের দিকে ঝুঁকে পড়িছে। আর সে দেশে এই বিপদের বিরুদ্ধে একমাত্র বিকল্পের নাম হইতেছে শেখ হাসিনার ফ্যাসিবাদ। যেই মৌলবাদ পশ্চিমা বিশ্ব সর্বতর হয়ে ঠেকাইতে চায়, সেই উগ্রপন্থার ভয় দেখায় মুসলিম বিদ্বেষী অপশক্তিকে এরা বাংলাদেশের মুখোমুখি দাঁড় করানো অপচেষ্টা চালাইছে এবং এখনো চালাইতেছে। উদাহরণ হিসেবে দুইটা লেখা দেখায়। নিউ ইয়র্ক টাইমসে কাজী আনিসের লেখা কইতেছে বাংলাদেশকে বাইসা নিতে হবে স্বৈর শাসন বা উগ্রবাদ। দেখেছেন? আরেকটা লেখা দেখবেন, দেখেন হচ্ছে ক্রিপিং ইসলামিজম, মানে ধীরে ধীরে সমাজের মধ্যে ইসলাম বিস্তার করে যাইতেছে। একটা মুসলমান প্রধান দেশে ইসলামের প্রচার তো হবেই রে। এটা আবার ছাপিছে নিউ ইয়র্ক টাইমস। আমি শিওর এগুলা দেখেন নাই আগে। কেমনে পশ্চিমে হাসিনার শাসনের বৈধতা তৈরি করা হতো দেখেন এবার। শুধু তাই না, লিবার্টি সাউথ এশিয়ার প্রধান লবিস্ট মিস্টার সেথ ওরমিকসনকে নিয়োগ দিছিল হাসিনার সরকারের জন্য এই আনিস। হিসাব পাওয়া গেছিল $500,000 দিছিল এই কাজী আনিস, তাও আবার দিছিল মানি লন্ডারিং কইরা। দেখেছেন নিউজ এসেছিল নেত্র নিউজে। এই লোক যে মানি লন্ডারিং করে হাসিনার লবিস্টকে টাকা পাঠিয়েছিল সেটার বিষয়ে গত বছরের মার্চ মাসে একটা রিটের ভিত্তিতে আদালত রুল জারি করলেও দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দুদক কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। 2024 বর্ষা বিপ্লবের সময় দেশের সাধারণ নাগরিকেরা যখন শিক্ষার্থীদের নেতৃত্বে একটা ফ্যাসিস্ট দখলদার অবৈধ সরকারের উৎখাতের লক্ষ্যে রাজপথে নেমে রক্তাক্ত বিক্ষোভে অজস্র প্রাণ বিসর্জন দিচ্ছিল, তখন কুখ্যাত কাজী আনিস তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুনি হাসিনা সরকারের নিপীড়নের প্রতি সমর্থন জানায় দেশে বিদেশে মিথ্যা প্রচারণা চালাচ্ছিল। সে উত্তাল দিনগুলোর চূড়ান্ত পর্বে বাংলাদেশ জুড়ে কিশোর তরুণ যুবকেরা যখন বুকে তাজা খুন ঢাইলা প্রতিরোধ করতেছিল, তখন 2024 31 জুলাই বিপুল অর্থ বিনিয়োগ কইরা মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে এই লুটেরা কাজী আনিস ভয়ঙ্কর খুনি হাসিনা এবং তার ফ্যাসিস্ট শাসনের সমর্থনে ইন্ডিয়ান লেখক সদানন্দ ধুমকে দিয়ে ওই দুঃশাসনের পক্ষে নিজের মন্তব্য জুড়ে দিয়ে একটা নিবন্ধ প্রকাশ করছিল। তার হাতে লেগে থাকা রক্তের চিহ্ন মুছে ফেলার মরিয়া প্রচেষ্টায় গণঅভ্যুত্থান পরবর্তী সময় সে তার বিতর্কিত সকল লেখা এবং পোস্টগুলো লুকায় ফেলা বা ডিলিট করার চেষ্টা করে। এই ক্রিমিনালকে চেনার জন্য সেই সমস্ত পোস্টের কিছু স্ক্রিনশট এখন দেখান এডিটর সাহেব। দেখেছেন? দেখেন, এ দেখেন, আরো দেখেন। চুরির টাকায় এই রাদওয়ান সিদ্দিক ববির তত্ত্বাবধানে ফ্যাসিস্টদের লুটের টাকায় তৈরি হয়েছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, CRI। গণবিরোধী প্রতিষ্ঠানের পক্ষে নানান মিথ্যা বয়ান তৈরি এবং অপপ্রচারের কাজ করার জন্য হোয়াইট বোর্ড নামে একটা সাময়িকী প্রকাশিত হইতো, সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে এই কাজী আনিস আহমেদ। এরপরে আসেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বা বাংলাদেশ ইউল্যাব বা ইউল্যাবের রাহাজানির কাহিনী। জানেন ইউল্যাবটা করলে তাদের মোহাম্মদপুরের পাশে ইউল্যাব আছে, আপনারা জানেন। সেখানে আগে একটা খাল ছিল, খাল মুরব্বীরা জানেন, রামচন্দ্রপুর খাল ছিল। এই খালটা দখল করে নির্মাণ করা হয়েছে এই ক্যাম্পাস। রামচন্দ্রপুরের খালের দখল নিয়ে 2019 সালে একটা প্রতিবেদন প্রকাশ করছিল জাতীয় নদী রক্ষা কমিশন। এতে বলা হয় রামচন্দ্র খালের প্রবাহ গাবতলী হয়ে দক্ষিণ দিকে বেড়িবাঁধের কারণে বাধাগ্রস্ত হয়েছে। একসময় খালটির একাংশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইউল্যাবের মধ্য দিয়েও প্রবাহিত হতো। ইউল্যাব রামচন্দ্রপুর খালের উপরে সড়ক নির্মাণ করছে, স্থায়ী দেয়াল দিয়ে খালটিকে 2 অংশে বিভক্ত করে ফেলছে। সরেজমিনে দেখা গেছে ছোট বড় অসংখ্য স্থায়ী অস্থায়ী অবকাঠামো প্রায় ঠাসা রামচন্দ্রপুর খাল। খালটির একাংশের প্রবাহ বন্ধ করে অবকাঠামো বানিয়েছে ইউল্যাব। দেখেন বণিক বার্তায় এটা প্রকাশিত হয়েছিল। 2019 সরকারের পরিবেশ উপদেষ্টা পরিবেশ বিষয়ে অনেক বিপ্লবাত্মক পরিবর্তনের কথা বললেও রেজওয়ানা হাসান এই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে খাল দখল করে যে বিশাল স্থাপনা নির্মাণের এই অভিযোগটা বারবার তাকে অবহিত করা হলো, তিনি কিছুই করেননি। জেমকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। রাজধানীর বুকে এত বড় পরিবেশ অনিষ্টকারী দখলদারিত্বের বিরুদ্ধে তিনি বিন্দুমাত্র কিছু না কইরা উল্টা একদিন ইউল্যাবের সমাবর্তনে প্রধান অতিথির আসন অলঙ্কিত কইরা জ্ঞান গর্ভ বক্তৃতা ছাড়ছেন। কি আশ্চর্যের কথা! আমাকে কি বিশ্বাস করতে বলেন যে রেজওয়ানা জানে না একটা খাল দখল করে বানানো? আমার জানার ইচ্ছা
এটা যাই নাও কেন রেজওয়ানাকে ওইখানে যাইতে হয়। রেজওয়ানা আমার বন্ধু স্থানীয় এবং এই জন্যই আমি এটা জানার পরে হতবুদ্ধি হয়েছি। কাজী সাহেদের 3টি থানায় ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের মেম্বার, পুরাটাই আসলে পাজি ফ্যামিলির দখলে। হাসিনা পড়ার পরে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রাস্টি বোর্ডে দ্রুত পরিবর্তন হয়েছে বা অপরাধ কর্মে জড়িতরা জয় বাংলা হয়ে গেল। বহুল সমালোচিত এবং নিন্দিত ইউল্যাবে কোনো পরিবর্তন ঘটেনি। কেন ঘটেনি সেটা আমরা দেখব। 2020 সালের 4 সেপ্টেম্বর ইউল্যাব ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থান ভিত্তিক গ্রাফিতি আঁকার জন্য 2 জন শিক্ষার্থীকে শোকজ করে প্রশাসন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিক্রিয়া ইউল্যাবে বেশ কয়েকটা দাবি নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। চাপের মুখে পড়ে ভিসি ইমরান সেই নোটিশ প্রত্যাহার করতে বাধ্য হয়, কিন্তু ট্রাস্টি বোর্ড পুনর্গঠন এবং কুখ্যাত ফ্যাসিস্ট লেসপেন্সার ভিসিকে কখনোই অপসারণ করা সম্ভব হয়নি। আপনি চিন্তা করেন, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়টা তাদের জন্য বৈরী। তারপরে বৈরী না হলে ইউল্যাব কর্তৃপক্ষ এই 2 ছাত্রের বিরুদ্ধে কত নিষ্ঠুর ব্যবস্থা নিত তার ইশারা পাওয়া যায় 4-5 বছর আগের একটা ঘটনায়। 2020 সালের ডিসেম্বরে করোনা মহামারী চলাকালে 50% টিউশন ফি মওকুফের দাবি নিয়ে শিক্ষার্থীদের একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2 জন ছাত্রকে বহিষ্কার করছিল ইউল্যাব। শুধু তাই না, ভয়াবহ দুঃসময় কুখ্যাত পাজি পরিবার তাদের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বর্বর পুলিশ লালাই দিয়ে পিটায় রক্তাক্ত করে আলোচ্য 2 শিক্ষার্থীকে জেলে পড়ছিল। মিডিয়া স্টাডিজ এবং জার্নালিজমের 8ম সেমিস্টারের শিক্ষার্থী রায়হান আতিক এবং সাদাত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ওই বিশ্ববিদ্যালয় তখন জঘন্য দৃষ্টান্ত স্থাপন করছিল। একে শুধু রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বলে ধরে নিলে কম বলা হবে। এমন আচরণ মানবতা বিরোধী অপরাধের পর্যায়ভুক্ত। এই 2 শিক্ষার্থী জামিনে বের হওয়ার পর তাদের শারীরিক ও মানসিক যন্ত্রণা, মামলা মোকদ্দমার পেছনে ঘোরার কষ্ট এবং সামাজিক গঞ্জনার বেদনা সইতে না পেরে এদের একজন সাদাত মাহমুদ কয়েক মাস পর আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। সাদাত মাহমুদের বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার যারা আছেন, সাদাত আহমেদের আত্মহত্যা নিয়ে, তাকে আত্মহত্যায় প্ররোচিত করা নিয়ে আপনারা মামলা করেন। আমি ব্যক্তিগতভাবে এই মামলার খোঁজ খবর নেব। যেই অপরাধীরা সেই দিন এই প্রতিবাদী তরুণকে আত্মহত্যার দিকে ঠেলে দিছিল, সে দুর্বৃত্ত কাজী পরিবারের ক্ষমা নাই, তাদের বিরুদ্ধে মামলা করেন। ঘৃণিত অপরাধের বিচার না করা গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন না। মামলা হইলে আমি এটার অগ্রগতির বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। এই ইমরান, ভিসি ইমরান গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ঠেকাইতে নিজের অনুগত ছাত্রলীগের কর্মীদের দিয়ে পাল্টা মিছিল করাইছিল। চিন্তা করেন, ওই সময় ইউল্যাবের দেয়ালে শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবিগুলো লিখছিল সেগুলো পড়েন, দেখেন। এটা সে দেখান একটা একটা করে আন্দোলনের কিছু ছবি দেখেন। এবার আসেন দেখি যে এরা যে শুধু দেশে বাটপাড়ি করছে তা না, এরা আন্তর্জাতিক বাটপাড়িতেও খ্যাতিমান। আন্তর্জাতিক প্রতিষ্ঠানকেও দখলে নিছে কিভাবে, আসেন সেটা দেখি। পেন, এই যে PEN, এটা কবি, লেখক, সাহিত্যিকদের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে সক্রিয় একটা আন্তর্জাতিক সংস্থা। বিশ্বব্যাপী প্রতিবাদী সাহিত্যের প্রচারক। 1921 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটা মানবাধিকার, চিন্তার স্বাধীনতা, মতামত বিনিময় এবং তার প্রচারের পক্ষে কাজ করে। পাশাপাশি বিশ্বব্যাপী কবি, লেখক, সাহিত্যিকদের সংগঠিত করে। বাংলাদেশেও তাদের শাখা আছে, পেন বাংলাদেশ নামে পরিচিত। এই পেন কিন্তু অনেকে অ্যাসাইলাম ট্যাসাইলাম দিছে। আমি তাদের নাম বললাম না, আমি জানি কারা পেনের অ্যাসাইলাম নিয়ে এসে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে বৈশা গুটু করে এবং কাজ করে এবং বেকার ভাতা খায় আর কি, লেগালেগি করে। বহু বছর ধরে এই শাখাটা দখল করে রাখছে কাজী আনিস আহমেদ। 2021 জুলাই থেকে 2023 জুনে সভাপতি পদে তার মেয়াদ শেষ হওয়ার পর খুনি হাসিনা যেভাবে নির্বাচন না করে তার মেয়াদ পূর্ণ করতো, সে একইভাবে কাজী আনিস 2025 জুনে তার 2য় মেয়াদ শেষ করে। এদিকে সরকারের কেউ দৃষ্টি দেওয়ার ফুসফুসতি পায়নি। এই 3 ভাই গ্রেপ্তার যখন পালাইছিল তখন বাংলাদেশে পেনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ছিল। এই পটভূমিতে পেন বাংলাদেশের সাথে দীর্ঘদিন সম্পর্কিত একদল লেখক, সাহিত্যিক গত বছর জুন মাসে একটা বিশেষ উদ্যোগ নিয়ে 21 পদকপ্রাপ্ত লেখিকা ফরিদা হোসেনের নেতৃত্বে নতুন একটা কমিটি গঠন করে। এই ফরিদা হোসেন প্রতিষ্ঠা লগ্ন থেকে পেনের সাথে কিন্তু জড়িত, সত্যিকারের লেখক একজন এবং খুব সম্মানিত, এবং লেখক মহলে, সাহিত্যিক মহলে খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব। কাজী আনিস দেখলো কেস তো খারাপ, হাত থেকে তো সব বাইরে হয়ে যেতেছে, তখন তার দখল পুনঃপ্রতিষ্ঠার জন্য বিদেশে বসে শামসাদ মুর্তজাকে সভাপতি করে পেন বাংলাদেশ নামে আর একটা পাল্টা কমিটি বানায়। চিন্তা করেন, এটা পলিটিক্স করছে এইখানে এসে। কেন বানায়? কারণ ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে নতুন সমাজ এবং বন্দোবস্তের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার চালাবে কাজী আনিসের এই পকেট কমিটি। হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করবে, ফ্যাসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করবে, আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করবে, ইন্ডিয়ার পক্ষে বয়ান উৎপাদন করবে। এই শামসাদ মুর্তজা ইউল্যাবের ইংরেজি বিভাগে শিক্ষকতা করে, মানে কাজী আনিসের একজন কর্মচারী। আমরা আর মামুরা আর কি। বাটপার কাজী পরিবারের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ারা আবরারকে প্রভাবিত কইরা শামসাদ মুর্তজাকে ইউল্যাবের ভিসি পদে নিয়োগ দিতে সক্ষম হয়েছে। খুবই দুঃখজনক যে এই সমস্ত ধনাঢ্য লুটেরা পরিবারের কাছ থেকে ভবিষ্যতে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সুবিধা লাভের আশায় অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন ধরনের আপোষ সেরে রাখছেন।
এই কাজী আনিস এবং শামসাদ মর্যাদা মুজিব 100 নামে 100 কোটি টাকার সরকারি প্রকল্পে সোহরাওয়ার্দী বডিগার্ড শেখ মুজিব বিষয়ক আন্তর্জাতিক প্রকাশনা সম্পাদনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিল। খুনি হাসিনার দীর্ঘ দুঃশাসনে বিভিন্ন কারণে নির্যাতিত কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের পক্ষে কখনোই পেন বাংলাদেশ কোনো কথা বলেনি, কোথাও বক্তৃতা বিবৃতিও দেয়নি। এমন কোন খবর পৃথিবীর কোথাও কোনো সংবাদ মাধ্যমে ছাপা হয়নি। কেন হয়নি বুঝেছেন? এভাবেই তারা আমাদের ন্যায্য প্রতিবাদ প্রতিরোধের কণ্ঠকে বন্ধ করে রাখছিল জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। সেই দখলদারি এখনো যায় নাই। এবার আসেন কাজী আনিস পরিবারের লেসপেন্সার এবং তল্পি বাহকদের তথ্য তালাশ করি, তাদের পার্টনার্স ইন ক্রাইম আর কে। ইন্ডিয়ার 1 নম্বর অনুগত বাকশালী অর্থনীতিবিদ রেহমান সোবহানের পোলা জাফর সোবহান ঢাকা ট্রিবিউনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং শেয়ার হোল্ডার। বাটপার কাজী আনিস আহমেদের সাথে তার ঘনিষ্ঠতা মতদর্শগত, যা গভীর রাজনৈতিক এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ। জাফর সোবহান কাজী পরিবার পত্রিকা থেকে একটু সরে এসে অজানা হসেনা গোপন কোন রহস্যজনক পক্ষের কাছ থেকে বিনিয়োগ জুটায় নতুন এক উদ্যোগ নিয়ে দ্য কাউন্টার পয়েন্ট নামে প্রকাশনা শুরু করছে। এর উপরে দাঁড়ায় বিএনপির গবেষণা শাখা ব্রেইনের সাথে মিলেমিশে কামকাজ শুরু করছে। পুরাই ব্রেইন আর এডুকেশন আর কি, ব্রেনটে ভরপুর এডুকেশন আর কি। জাফর সোবহানের দ্রুত পরিবর্তনশীল এরকম আনুগত্যের মেয়াদকাল এবং সততার ভিত্তি বিএনপির পণ্ডিতরা কিভাবে কোন মানদণ্ডে পরিমাপ করবে তা কেবল তারাই ভালো জানেন। স্বাধীন বাংলাদেশের সকল সম্ভাবনাকে গলা টিপে হত্যা করছিল যে খলনায়ক, সে খুনি মুজিবের প্রশংসা কইরা জাফর সোবহান যে বছরের পর বছর অজস্র নিবন্ধ, প্রবন্ধ, স্তুতিপূর্ণ রচনা ফাঁদছিলেন, সেগুলো স্মৃতি সে কিভাবে মুছবে? পাশাপাশি তাকে জবাব দিতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে, তিনি যে বিভিন্ন সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, একজন তুচ্ছ মেজর, গণতন্ত্র হত্যাকারী, সামরিক স্বৈরাচারী শাসক এবং পাকিস্তানি চর বলে নানা লেখায় সম্পাদিত বিভিন্ন রচনায় বর্ণনা করছেন। সেই রেফারেন্সগুলো এখন কোন গর্তে সে লুকাবে? এবার আসেন দেখি প্রফেসর ইউনূস নিজেও এই দুর্বৃত্ত পরিবারকে কিভাবে রক্ষার চেষ্টা করছেন। এই সারমেয় কাজী শাবকদের খালা আমিরা হক, যিনি জাতিসংঘের উচ্চ পদে কাজ করার সুবাদে প্রফেসর ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত, এই আমিরা হক এখন ফ্যাসিস্ট অনুরাগী ব্র্যাক ইন্টারন্যাশনালের নীতি নির্ধারণী বোর্ডের সদস্য। সব বাকশালী আর ইন্ডিয়ার দালালগুলো ব্র্যাকে কেন আশ্রয় পায়? ব্র্যাককে এটার জবাব দিতে হবে। আজিব বাত না? এই আমিরা হক গত 6 মাস আগে ডক্টর ইউনূসের সাথে দেখা কইরা তার গুণধর ভাগিনাদের গুম, খুন, মানি লন্ডারিং, ভোট ডাকাতি, লুটপাট, ঋণ খেলাপি সহ সকল মামলা থেকে নিষ্কৃতি দেওয়া এবং তাদেরকে নিরাপদে বিদেশে পাঠানোর আয়োজন করার তদবির করছেন। ঢাকার উচ্চ শ্রেণীর তথাকথিত ভদ্রমহিলা আমিরা হকের আহ্বানে সাড়া দিয়ে সুবোধ শাসক অধ্যাপক ইউনূস সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের কাছে এই অপরাধীর জন্য কিছু করা যায় কিনা সেটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার আহ্বান জানাইছে। বাহ বাহ, কি চমৎকার! প্রফেসর ইউনূস জুলাই আন্দোলনে অংশীদারদের জন্য কি করছেন আপনারা জানেন। আমি একটা সামান্য সাহায্য চাইছিলাম দেশে ফেরার ব্যাপারে, সেটা করেন নাই। কিন্তু হাসিনার সঙ্গে ফ্যাসিবাদের নাটবল্টুর জন্য ওনার আবেগ দেখে কাইন্ডা দিচ্ছি আমি একেবারে। লুটেরা কাজী আনিস আহমেদের সবচেয়ে বড় তল্পি বাহক ছিল জুলফিকার রাসেল। সে বর্ষা বিপ্লবের পরে নিউ ইয়র্কে পালায় গেল, এখনো বাংলা ট্রিবিউনের সম্পাদক হিসেবে তার নামই আছে। বাটপাড়া আনিসের বিশ্বস্ত সহযোগী জুলফিকারকে তার বন্ধুরা ফ্যাসিস্ট হাসিনার যে কনিষ্ঠ ভ্রাতা রাসেল না, তার আত্মায় ভর করা গীতিকার বলে মনে করে। শেখের জন্ম শতবর্ষে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপব্যয় করে পালন করা মহা আয়োজনে সে মুজিব 100 থিম সঙ্গীত লিখে এই গণশত্রুদের ঘনিষ্ঠ সহযোগিতা পরিণত হয়েছিল। কাজী আনিস আহমেদের অপকর্মে অন্য বড় সহযোগী ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক শামীম রেজা। কাজী আনিসের বডিগার্ড খ্যাত এই ব্যক্তি কবিতাও লেখে, ওরে আমার ওরে ওরে, আবার কবিতাও লেখে। এই শামীম রেজা আওয়ামী দুঃশাসকদের সাথে এতটাই ঘনিষ্ঠ ছিল যে সেই আমলের শাসকরা এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে তাকে পরিচালক পদে বসাইছিল। এই শামীম রেজার সাথে একযোগে কাজ করে বাংলাদেশ বিরোধী নিজেদের অনুগত ইন্ডিয়ান সাংবাদিকদের একটা নেটওয়ার্ক গড়ে তুলছে। এখনো এই নেটওয়ার্কটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক গোষ্ঠী হিসেবে কাজ করছে। এই গ্রুপের কয়েকজনের মধ্যে আছে, ইন্ডিয়ানদের মধ্যে কয়েকজনের আছে ব্রজেশ উপাধ্যায়, ললিত ঝা এবং অদিতি খান্না। এইবার আসেন আমরা দেখি এরা কিভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করছে। এই পরিবারটা আমেরিকায় টিটুলিয়া কাজী অ্যান্ড কাজী এই নামে একাধিক কোম্পানি খুলে দেশ থেকে অদেল সম্পদ পাচার করে বিদেশে নিয়ে গেছে। সেই সবের অজস্র প্রমাণ এখন দুদকের হাতে চলে আসছে। দুবাই গ্রিন পার্সপেক্টিভ এফজেডি নামে বাণিজ্যিক কোম্পানি গঠন করে সেই লাইসেন্সের আওতায় লবিং বা তদবিরের জন্য টাকা পাঠাইছে। টু সেন্ড মানি ফর লবিং এই শিরোনামে সরাসরি এই দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে বেআইনিভাবে নিয়ে যাওয়ার প্রামাণিক দলিল দস্তাবেজ এখন তদন্তকারীরা জোগাড় করে ফেলছে। অথচ দুর্বৃত্তদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের নির্দেশনা নির্বাহী বিভাগ অগ্রাহ্য করছে। কাজী পরিবার এবং জেমকন গ্রুপের বিরুদ্ধে 3টে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নির্দেশনা চায় গত বছর 17 মার্চ। সব প্রণোদিত হয়ে 2 জন নাগরিক হাইকোর্টে জনস্বার্থে একটা মামলা করছিল।
জুলাই গণ অভ্যুত্থান বিরোধী প্রচারণা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতনের বানোয়াট কাহিনী ফায়দা, এর নানান বিবরণ বা ন্যারেটিভ ইউরোপ আমেরিকা সহ বিশ্বময় ছড়ানো, দেশ থেকে চুরি করে নিয়ে যাওয়ার চুরি অর্থে লবিস্ট নিয়োগ দিয়া দেশের বিরুদ্ধে বৈরী প্রচার চালানো এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের দাবিতে করা এই মামলায় হাইকোর্ট যথাযথ নির্দেশনা দিছিল। কিন্তু এই রিটের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত রুল জারি করে 90 দিন সময় বেঁধে দিছিল। সময়সীমা বহু আগে পার হয়ে গেলেও এখন পর্যন্ত স্বরাষ্ট্র, পররাষ্ট্র বা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন এর জবাব দেওয়ার কোনো তাগিদ বোধ করেনি। এর মানে হইতেছে উল্লেখিত প্রত্যেকটা বিভাগ, দপ্তর, সংস্থায় দুর্বৃত্ত কাজী পরিবারের প্রভাব এবং অবৈধ টাকার লেনদেন বেশ ভালোভাবে কাজ করছে। এবার আসেন এবার দেখে ওদের প্রতিষ্ঠানগুলো কি কি। জেমকন গ্রুপে আছে ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, মিনা বাজার, মিনা সুইটস, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড, জেমকন সিটি লিমিটেড, জেমিনি সি ফুড, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বা ইউল্যাব, এমন প্রায় 1 কোটি কোম্পানির পশ্চাৎ সাজায় গড়ে উঠছে এদের লুটপাটের কনগ্লোমারেট। ডিসেম্বর 2023-এ কাজী বাজাজ বিপুল অর্থ ব্যয় করে কুর্মিটোলা গলফ ক্লাবের বিজয় দিবসে গলফ টুর্নামেন্টের স্পন্সর করে। এইভাবে বাগে আনে সশস্ত্র বাহিনীর শীর্ষ অফিসারদেরকে। আর বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজীদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দেশ সেরা লুটেরা ব্যবসায়ীদের সাথে মেলামেশার সুযোগ পেয়ে নিজেদের ধন্য মনে করে। এই যে গলফ টুর্নামেন্টের স্পন্সর কইরা না, বিভিন্ন কোম্পানি সশস্ত্র বাহিনীর অফিসারদের প্রতি তাদের কৃতার্থ করার প্রকল্পে বছরের পর বছর কাজ করছে এবং সফলতা পায়, কাজ হয়। এমন অনৈতিক অসৎ অপকর্মে রাষ্ট্রীয় বাহিনীকে জড়ায় ফেলার বিষয়ে নীতি নির্ধারকদের কোনো সেফ নাই। এই যে শুধু 2023 না, 2019, 2021, 2022 সালেও আর্মি গলফ টুর্নামেন্টের স্পন্সর ছিল। শুধু তাই না, এই জেমকন, বেক্সিমকো এবং সামিট গ্রুপের সাথে মিলে চট্টগ্রামে অনুষ্ঠিত জয় বাংলা কনসার্টের স্পন্সরশিপও করছিল। প্রায় 2000 শহীদের আত্মত্যাগ, 30 থেকে 40,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে অর্জিত বিজয়ের অসম্পূর্ণ পর্বে কিছু লোক প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার পদ পেয়ে তা উপভোগ করছেন। বাড়ি গাড়িতে পথ করে পতাকা উড়াইছেন, নানা প্রতিষ্ঠানের কতিপয় আমলা উচ্চ আসনে ও মর্যাদা বাগায় এনে ভর্তিতে সময় কাটাইছেন। এর বাইরে আসল যে কাজ, অর্থাৎ বাংলাদেশকে সঠিক পথে পরিচালনার জন্য যে সমস্ত অপরাধীদেরকে সাজার আওতায় আনা জরুরি ছিল, সেই কাজটা অসমাপ্ত রয়ে গেছে। বিপ্লবকে এইভাবেই প্রচার ইউনূসের সরকার পথভ্রষ্ট এবং ধ্বংস করছে। তাই যে জুলাই বিপ্লব পরিপূর্ণতা পায়নি, তা সম্পন্ন করতে তাকে পুনরায় গড়ে তোলার কাজ আমাদের অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে। একদিন নিশ্চয়ই দেশের কুখ্যাত সকল চোর, ডাকাত, ঘুষখোর, দুর্নীতিবাজ, দস্যু, দুর্বৃত্ত এবং খুনিদেরকে বাংলাদেশের মজলুম জনতা